কথা দেওয়া হচ্ছে কোনো স্পর্শ করবে না কেউ, কাউকে মারবে না, আহত করবে না। আর আদালত নাই, সংবিধান নাই, সরকার নাই, তো তুমি কোথাকার সরকার হাসিনা? এটা তো এই 10 পাতাতে বলা আছে। এখন জনগণ হয়ে গেছে এই দেশের মালিক। এই অনুযায়ী যারা শহীদ হয়েছে, আবু সাইদের মতো বীর, যে রংপুরে চিন্তা করা যায় দেশের জন্য দাঁড়িয়ে সে বুকে গুলি, সেই হায়নাদের গুলি সে গ্রহণ করেছে। কাদের জন্য? 18 কোটি মানুষের জন্য। আর তুমি বলছো যে আলোচনা করবে? তুমি কে? কোন সংবিধান নাই এখন। যদি চুপ্পু মনে করে ইমার্জেন্সি দিব, নো, এর চেয়ে বড় ইমার্জেন্সি আর কি হতে পারে? এতগুলো লোক হত্যা হয়েছে। এ প্রিয় ছাত্ররা যারা পাশ করে জীবন শুরু করবে, তারা জীবন শুরু করার আগেই ঝরে পড়েছে। তুমি আবার আলোচনার কথা বলছো। সকল সদস্যরা বলেছে ওই মিটিংয়ে, সবার যে মিটিংটা হলো, স্পষ্ট জানিয়ে দিয়েছে আমরা গণ অভ্যুত্থানের পক্ষে আছি এবং গণ অভ্যুত্থান সফল হয়ে গেছে। এই যে 10 পাতার কনস্টিটিউশন আছে, এইটাই একমাত্র বাংলাদেশকে মুক্ত করার পথ। অতএব আপনারা যারা গণ অভ্যুত্থানে আছেন, দখল করুন গণভবন। আর মাদার অব মাফিয়া শেখ হাসিনা বলছে যে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদেরকে আসতে বলছে যে আলোচনা করবে। কিসের আলোচনা? কোথাকার সরকার? সরকার বলতে এখন বর্তমানে নেই বাংলাদেশে। এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। অতএব প্রকাশে কেউ নেই। এই 10 পাতা তো কথা বলতে পারবে না। এই 10 পাতা অনুযায়ী হাসিনা তুমি ঘোষণা দাও, এটা মেনে নিয়েছো এবং সাথে সাথে দেশ শান্তির পথে আসবে। আমি স্পষ্ট তোমাকে বলে দিলাম। আর একটা কথা, আমি 2020 সালের 26 অক্টোবর বলেছিলাম ভয়ের মাধ্যমে রাষ্ট্র চলতে পারে না। প্রথম কাজ হবে সফলতার পর, গণ অভ্যুত্থান সফলতার পর, যে র্যাবকে ডিসব্যান্ড করে দেওয়া। আমি আজকে ঘোষণা দিচ্ছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছো, আদেশ করে দাও। ওয়াকার, তোমাকে বলছি, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি জনতার পক্ষে এসেছো। এজন্য অত্যন্ত সর্বশ্রেষ্ঠ পুরস্কার তোমার জন্য অপেক্ষা করছে। আর যারা কিছু ক্লাউন আছে বাইরে বসে বলছে ওয়াকার স্যার আপনি ক্ষমতা গ্রহণ করুন, অনেকে বলছে সামরিক সরকার চাই, এসব ভুল করবে না। জনগণের সরকার, সামরিক সরকারের নামে আগে এই সামরিক বাহিনীকে ব্যবহার করেছে, আর এই জোহরের মতো হত্যা করেছে পরবর্তীতে ব্যবহার করে। এটা আর হতে দেওয়া হবে না। জনগণের সরকার, জনগণের সংবিধান হবে, তারপরে সবকিছু হবে। যারা এখন নির্বাচনের চিন্তা করছেন, এগুলো বন্ধ করেন। আর সেনাবাহিনীর লোক বলেছে আপনি নিশ্চিত থাকেন স্যার, সামরিক অভ্যুত্থান হবে না। তাই হাসিনাকে বলবো, আর রক্ত নয়, তোমার ভারতীয় বাহিনীকে সরিয়ে দাও। আমাদের সেনাবাহিনী জেগে উঠেছে এবং এই 10 পাতা অনুযায়ী কাজ করবে, ঘোষণা দাও, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। যদি না দাও, তুমি তো নাই, ইউ আর গন। অতএব সে অনুযায়ী কাজ হবে, আমি যেটা বলছি। এবং সমন্বয়করা কেউ পরিচিত না এখন। ওই 6 জন ভুল করেছিল, তাদের ধরে নিয়ে গিয়েছিল। অতএব সরকার নেই, সেনাবাহিনীও বলে দিয়েছে গণ অভ্যুত্থানের অধীনে তারা, এবং জনগণের অধীনেই তো সেনাবাহিনী থাকবে দেশ রক্ষার জন্য। এই মাদার অব মাফিয়াকে রক্ষার জন্য নয়। সবাইকে এটা বুঝতে হবে। বাংলাদেশ জয়ী হয়ে গেছে, বাংলাদেশ একটা নতুন স্বাধীন দেশ পেয়েছে ইতিমধ্যে। এখন মাত্র কয়েক মুহূর্তের বাকি। তাই আমি আজ শেষবারের মতো বলবো, এবং আমি বিশ্বাসই করতে পারছি না, আজকাল আমাদের সেনাবাহিনীর সদস্যরা, অফিসার থেকে শুরু করে সবাই, যে এমন দেশপ্রেমিক হয়েছে আরো বেশি আগের মতো, সে মুক্তিযুদ্ধের মতো, সে 15 আগস্টের মহাবিপ্লবের মতো। এখনো অনেকে চালাকি করে আগস্ট মাসকে শোকের মাস বলতে চাচ্ছে। সাবধান হয়ে যান, এটা মহাবিপ্লবের মাস।
সেটা ছিল 1975 সনে। আজও এটা মহাবিপ্লবের মাস, জুলাই আগস্ট, কোন সামরিক অভ্যুত্থান নয়। এখানে কোন ছাত্ররা কোন সামরিক অভ্যুত্থানের নামে নামেনি, দেশ রক্ষায় নেমেছে। আর দেশ রক্ষা মানে হচ্ছে জনগণের সংবিধান, যেটা গত 53 বছর ধরে ছিল না। এটা বুঝতে হবে সবাইকে। এবং আমি কথা দিচ্ছি, কাউকে স্পর্শ করা হবে না। আগে কি হবে? আগে নতুন সংবিধান হবে। কোথায় হবে? এই সংসদ ভবনে। তারাই হবে সমন্বয়ক যাদের সন্তান মারা গেছে, যাদের তাই সেই বাবা মা বা ভাই বোন যারা মারা গেছে, যারা আহত হয়েছে, যারা এখনো রাস্তায়, যারা সংগ্রাম করছে, আমার কাছে সবারই লিস্ট আছে। তারাই হবে সমন্বয়ক এবং 10 পাতা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। এখানে দেওয়া আছে। ভয়ের মাধ্যমে রাষ্ট্র চলতে পারে না। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই র্যাব তৈরি করবে আর জনগণকে হত্যা করবে, এটা আর চলতে দেওয়া যাবে না। বাংলাদেশ বিশ্বের মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণ একটি দেশ হবে। অত্যন্ত অফ ল যাকে বলে, আইনের শাসন এবং আইনের প্রয়োগ, এবং আইনের প্রয়োগ যেন জনগণ করতে পারে, সেই জন্য জনগণের সংবিধানের কথা বলা হয়েছে। তাই আবারও বলছি, কারোর সাথে আলোচনার সুযোগ নেই। 10 পাতার কনস্টিটিউশন যেটা দেওয়া আছে, এটা একটা কাগজ, এটাকেই মানতে হবে। এবং তারাই আমরা সব লিস্ট আছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের ভাই বোন বা মা বাবারাই হবে সমন্বয়ক। যারা মোচে তা দিচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকার একটা হবে, নির্বাচন হবে, ভুলে যান। তাহলে এই জনগণ ঘরে ফিরবে না। আর কনস্টিটিউশনে নাই, তাহলে ইমার্জেন্সি কিসের? দেশে ইমার্জেন্সি চলছে, যুদ্ধ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। অথবা আমি বলে দিচ্ছি, আজকের থেকে, মুহূর্তের থেকে র্যাবকে ডিসব্যান্ড করা হলো। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলতে আর কিছু থাকবে না। আমরা দেখতে চাই না কোনো তারেক সিদ্দিক, কোনো ইকবাল করিম ভুইয়া, কোনো বেলাল, তারপরে মবিন, এরা ছিল হাসিনা এবং ভারতের দালাল। এদেরকে আর দেখতে চাই না। তবে আপনি অবশ্যই কোনো প্রতিশোধ নেওয়ার চিন্তা করবেন না স্যার। আমি খুশি হলাম তাদের কথা শুনে। আমরা শান্তি চাই, দেশ মুক্ত চাই, আর প্রতিশোধের প্রয়োজন নাই। তবে যারা অন্যায় করেছে তাদের বিচার আইন অনুযায়ী পরে হবে। এখন দেশকে বাঁচান, স্কুল কলেজ খুলে দিন স্যার, এবং আপনি নতুন সংবিধান করুন, তারপর ইলেকশন করুন। সারা বিশ্ব বাংলাদেশের এই নতুন ডেমোক্রেটিক সিস্টেমকে অনুসরণ করবে ইনশাআল্লাহ। তাই আমি বলছি, এই 10 পাতায় কনসেন্ট্রেট করুন সবাই। ধন্যবাদ। কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা দপ্তর হেলমেট এডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন। এ সময় জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতিতে আলোকপাত করেন। তিনি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আসে এবং থাকবে। এছাড়াও সেনাপ্রধান সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা এবং ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এ সময় সেনা দপ্তরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডার এবং পদবী সেনা কর্মকর্তার ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলতি মাসের শুরু থেকে সারা দেশ উত্তাল। শুরুতে কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীর সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ হয়। এমন পরিস্থিতিতে কারফিউ জারি করে দেশের সেনাবাহিনী নামায় সরকার। আইনশৃঙ্খলা রক্ষার নামানো হয় সেনাবাহিনী সাজোয়া যান। এর মধ্যে কিছু যানবাহনে জাতিসংঘের লোগো দেখা গেছে। এ নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে
এমন পরিপ্রেক্ষিতে সম্প্রতি ফেসবুকে দাবি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে দাবিটির সঙ্গে ইংরেজি ভাষায় একটি প্রতিবেদন ফুটেজ যুক্ত করা হয়েছে। ভাইরাল দাবিটির সঙ্গে ইংরেজি প্রতিবেদনের ফুটেজটি জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভ্যালের সংবাদ মাধ্যমটির ইউটিউব চ্যানেল DW নিউজে ভিডিওটি পোস্ট করা হয়। প্রতিবেদনে জানানো যায় সামরিক বাহিনী মোতায়েনে করা সামরিক যানে জাতিসংঘের লোগো দেখা যায়। এই ঘটনায় জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেন জাতিসংঘের লোগোযুক্ত শান্তিরক্ষা মিশনে নিযুক্ত থাকার সময় ব্যবহারের বিধান রয়েছে। বাংলাদেশের বিক্ষোভ চলমান জাতিসংঘের লোগো সংবলিত যানের ব্যবহার নিয়ে উদ্বেগ বিষয়টি বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। আন্দোলনকারীদের দমাতে নেওয়া ব্যবস্থা মর্মান্তিক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে জাতিসংঘ। বাংলাদেশকে দীর্ঘমেয়াদী ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ফখরুল ইসলাম। শেখ হাসিনা ভারত সফর শেষে এক সপ্তাহের পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিক সম্মেলনে দলটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। ভারতের সাথে করা সমঝোতা চুক্তির বিষয়গুলো প্রকাশের দাবি জানিয়ে দলটি বলেছেন এর বিরুদ্ধে দেশের মানুষের মাঝে জনমত গড়ে তুলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চুক্তি ও সমঝোতা নামে এদেশের প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়টি ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে যা বাংলাদেশের জন্য বিপজ্জনক। দলটি বলেছেন ভারতের সাথে যে 7টি সমঝোতা স্মারক নতুন করে সই করা হয়েছে সেগুলো প্রায় সবগুলি বাংলাদেশের উত্তরাঞ্চলে কেন্দ্রিক। এ চুক্তির মাধ্যমে রংপুর অঞ্চলের মানুষকে থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলেও সংবাদে বলা হয়। বাংলাদেশের রাষ্ট্রনীতি নতজানু বলে বর্ণনা করে দলটি বলেন বাংলাদেশে ভূখণ্ড সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য ব্যবহার করতে চায় বলেই রেল ট্রানজিট নিয়ে ভারত